হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? গুড ইভিনিং। আজকে আমরা যে কেমিক্যাল কাইনেটিক্সের ক্লাস করছিলাম, কেমিক্যাল কাইনেটিক্সের ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন তো আমরা পড়ে ফেলেছি। কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রিলেটেড কিছু টপিক রয়েছে, আর অর্ডার ডিটারমিনেশনেরও কিছু টপিক রয়েছে, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সের এখন অবধি আনটাচড হয়ে রয়েছে অলমোস্ট, জি মেন্সে বলো বা নিটের ক্ষেত্রে বলো। আমি সেই পয়েন্টগুলোকে এখানে একটু হাইলাইট করতে চাইবো। আজকের ক্লাসে আমরা দুটো পার্টে করব। ছোট, ছোট জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু জেনে রাখতে হবে সেই দুটো পার্ট কি। ফার্স্ট পার্টে আমরা অর্ডার ডিটারমিনেশনের বিভিন্ন রকম যে মেথড রয়েছে সেগুলো সম্বন্ধে আইডিয়া নেব। আর সেকেন্ড পার্টে আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট ডিটারমিনেশনের জন্য যে বিভিন্ন রকমের মেথড রয়েছে সেগুলোর ওপর হাইলাইট করব। ওকে? তাহলে চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। দেখো, অর্ডার ডিটারমিনেশন বিভিন্ন রকমভাবে আমরা করি। এর আগেও অর্ডার ডিটারমিনেশনের নিউমেরিক্যাল তোমাদের করিয়েছিলাম। আজকে ওই পয়েন্টটাকেই আরেকটু বড় করে রাখছি তোমাদের কাছে, যে কত রকমের মেথড হয় অর্ডার ডিটারমিনেশনের জন্য। ফার্স্ট যে মেথড তাকে আমরা বলি ইনিশিয়াল রেট মেথড। ইনিশিয়াল রেট মেথডটাই তোমাদের আমি শিখিয়েছিলাম। সেটা কি? যে এই মেথডে অনেক এক্সপেরিমেন্টাল ডেটা আমাদের নেওয়া হয়। কারণ আমরা বলেছিলাম যে অর্ডার একটা এক্সপেরিমেন্টালি ডিটারমিন কোয়ান্টিটি। আর the value of order with respect to each of the reactant is found out by solving the equation found by the experimental data. মানে ব্যাপারটা কি বলতে চাইছে দেখো, ধরো একটা রিঅ্যাকশন রয়েছে a প্লাস বি থেকে প্রোডাক্ট, এই রিঅ্যাকশনের জন্য আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করলাম। অনেকবার একই এক্সপেরিমেন্ট করা হলো। ধরো এক্সপেরিমেন্ট 1 করা হলো, এক্সপেরিমেন্ট 2 করা হলো, এক্সপেরিমেন্ট 3 করা হলো, এবং সেখানে কনসেন্ট্রেশন অফ এ আর কনসেন্ট্রেশন অফ বি একটা পার্টিকুলার টাইম মেজার করা হলো। এই পার্টিকুলার টাইমে এক্সপেরিমেন্ট 1 এ ধরো এ এটা পেলাম A1, এটা পেলাম B1। সেকেন্ড এক্সপেরিমেন্টে এখানে ইনিশিয়াল রিঅ্যাকট্যান্ট কনসেন্ট্রেশন নিয়ে শুরু করলাম, ধরো A2, এটা B1 ই রাখলাম। এখানে এটাকে A2 করলাম, এটাকে B2 করে দিলাম। বিভিন্ন রকম রিঅ্যাকট্যান্ট কনসেন্ট্রেশন নিয়ে অনেক এক্সপেরিমেন্টাল ডেটা আমরা এখান থেকে পাবো। পেয়ে সেই ডেটাগুলোর রেসপেক্টে আমরা একটা রেট ল ইকুয়েশন এস্টাবলিশ করব। রেট ল এর ইকুয়েশন এস্টাবলিশ করে সেগুলোকে সলভ করে আমরা সেখান থেকে অর্ডার ডিটারমিনেশন করি। তোমাদের আগেও নিউমেরিক্যাল যখন আমি অর্ডার ডিটারমিনেশনের দেখিয়েছিলাম, তখন এই মেথডটাতেই আমি তোমাদের দেখিয়েছিলাম যে অনেক রকম ডেটা রয়েছে। তারপরে ৩ টে ইকুয়েশন তৈরি হলো। ৩ টে ইকুয়েশনকে সলভ করে তার টু দি পাওয়ারের টার্মগুলোকে বার করে সেখান থেকে অর্ডার আমরা ডিটারমিন করি। এটাকে বলা হয় ইনিশিয়াল রেট মেথড। চলো একটা প্রবলেম করি এখান থেকে, দেন আমি পরেরগুলোতেও যাচ্ছি। জি মেন্সে 2020 তে এসেছিল। দেখো আমি যেরকম করেছি তার থেকে একটু আলাদা, তাই জন্য এই প্রবলেমটাকে চুজ করেছি। যেখানে একটা রিঅ্যাকশনের 2A প্লাস বি থেকে সি প্লাস ডি প্রোডাক্ট হয়েছে। এখানে ৫ টা এক্সপেরিমেন্ট করা হয়েছে বিভিন্ন রকম রিঅ্যাকট্যান্ট কনসেন্ট্রেশন নিয়ে, এবং তার রেটগুলোও পাওয়া গেছে। সেখান থেকে আমাকে বলেছে এই যে টেবিলটা দিয়েছে এর মধ্যে থেকে দুটো ডেটা মিসিং। একবার হচ্ছে এক্সপেরিমেন্ট 4 এ এর কনসেন্ট্রেশন, আর এক্সপেরিমেন্ট 5 এ বি এর কনসেন্ট্রেশন XY নেই। এই XY টাই আমাকে এখানে জানতে চেয়েছে। সেটার জন্য আমরা কি করতে পারি দেখো। ফার্স্ট অফ অল আমি এখানে অর্ডারটা আগে বার করে নেব। ৩ টে ইকুয়েশন তো পুরোপুরি কমপ্লিট হয়েছে। তাহলে এই রিঅ্যাকশনের জন্য আমি রেট লিখতে পারি কি? রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট এ টু দি পাওয়ার ধরো এখানে XY তো দিয়ে দিয়েছে, তাহলে আমি স্মল a আর বি টু দি পাওয়ার স্মল b ধরছি। ধরতে পারি a উইথ রেসপেক্ট টু অর্ডার উইথ রেসপেক্ট টু a, আর স্মল b হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু b। এবার সেই অনুযায়ী যদি আমি ফার্স্ট ডেটাটাকে সাজাই, প্রথমটা কি আছে দেখো, 6 ইন্টু 10⁻³ রেটের ভ্যালু ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট কে ইন্টু কনসেন্ট্রেশন অফ, এটা কি a টু দি 0.1 টু দি পাওয়ার a আর 0.1 টু দি পাওয়ার b। এটা ইকুয়েশন 1 দাঁড়ালো। তারপরের ডেটাটা দেখো, 2.40 ইন্টু 10⁻² দিয়েছে। এখানে একটু লক্ষ্য করতে হবে, সবকটাই একই টার্মে রাখবে 10 টু দি পাওয়ার। তাহলে এটাকে আমি বলতে পারি 24 ইন্টু 10⁻³ 24 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু কে ইন্টু 0.1 টু দি পাওয়ার a আর 0.2 টু দি পাওয়ার b। ইকুয়েশন 2 হলো।
ইকুয়েশন 3 একই রকম ভাবে 12 into 10 to the power minus 3 equals to k 0.2 to the power a 0.1 to the power b ইকুয়েশন 3 হলো 4 5 ও সাজিয়ে নি একসাথে তাহলে এটা 72 into 10 to the power minus 3 equals to rate constant into x to the power a আর 0.2 to the power b এটাকে 4 বলতে পারি লাস্টেরটা কি রয়েছে 2.88 into 288 into 10 to the power minus 3 equals to k 0.3 to the power a আর এটা y to the power b ইকুয়েশন 5 ইকুয়েশন সাজানোর পরে প্রথম যেটা করবে সেটা হচ্ছে অর্ডারটা ডিটারমিন করবে সেই অবধি আমি তোমাদের শিখিয়েছিলাম এগুলো এই কনসেন্ট্রেশনের মিসিং ডেটাটা এখান থেকে আমরা বার করতে পারি আগে অর্ডারটা বার করবে অর্ডারটা বার করতে গেলে তোমাদের কি শিখিয়েছিলাম যে তিনটে কমপ্লিট ইকুয়েশন রয়েছে সেই তিনটের দিকে তাকাও কোথায় ম্যাচ করছে যদি ইকুয়েশন 3 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করো তাহলে দেখো 0.1 0.1 বি এর পার্টটা কেটে যাবে তাহলে ইকুয়েশন 3 এটা থেকে আমি কি করছি ইকুয়েশন 3 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করছি তাহলে 12 ওপরে নিচে 6 মানে এটা থাকবে 2 ইকুয়ালস টু কে কে কেটে যাচ্ছে 0.1 কেটে যাচ্ছে এটা 0.2 ডিভাইডেড বাই 0.1 দ্যাট ইজ 2 টু দি পাওয়ার a তাহলে এখান থেকে আমি a কি পাচ্ছি 1 পাচ্ছি হলো আরেকটা করতে পারো কি 2 ডিভাইডেড বাই যদি 1 করো এগেন 2 ডিভাইডেড বাই 1 যদি করো তাহলে দেখো 2 ডিভাইডেড বাই 1 করলে কি হবে 4 equals to 2 to the power b 4 equals to 2 to the power b 4 মানে হচ্ছে 2 স্কয়ার জানো তাহলে সেখান থেকে b equals to 2 পাচ্ছি a equals to 1 পাচ্ছি আর b equals to 2 পাচ্ছি অর্ডারটা পেয়ে গেলাম এবার আমাদের এখানে টার্গেট করতে হবে x আর y এর দিকে যদি আমি এখানে x বার করতে যাই তাহলে ইকুয়েশন 4 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 যদি করি দেখো ইকুয়েশন 4 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 যদি করি তাহলে কি হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 করলে এই 0.2 এর পার্টটা কেটে যাবে মানে এখান থেকে 0.2 এর পার্টটা কেটে যাবে এর পার্টটা আমরা পাবো এর ভ্যালু জানি এখান থেকে x বার করতে পারবো তাহলে 4 ডিভাইডেড বাই 2 যদি করো তাহলে 72 ডিভাইডেড বাই 24 তার মানে 3 ইকুয়ালস টু কে কে কেটে গেল x টু দি পাওয়ার a আর 0.1 তার মানে x টু দি পাওয়ার a 0.1 হোল টু দি পাওয়ার a লিখতে পারি আর b এর পার্টটা কেটে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এর ভ্যালু এখানে কত এর ভ্যালু আমরা জানি 1 তাহলে এটা ইকুয়ালস টু 0.1 টু দি পাওয়ার 1 তাহলে x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 0.3 x ইকুয়ালস টু 0.3 নয় অপশন 1 নয় অপশন 4 হবে অ্যান্সার তাহলে এক্সটা তো পেয়ে গেলাম এবার y এর জন্য ইকুয়েশন 5 এর সাথে কোন একটা ইকুয়েশনকে 0.3 আছে এখানে কোনোটাই 0.3 নেই তার মানে আমাদের কি করতে হবে যে কোনো একটা ইকুয়েশন ধরে নাও ইকুয়েশন 5 ডিভাইডেড বাই ইকুয়েশন 5 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করো ইকুয়েশন 5 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করো করলে যা আসবে সেখান থেকে বার করে নিতে পারবো তাহলে এদিকে ইকুয়েশন 5 288 ডিভাইডেড বাই 6 288 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু এদিকে 0.3 আর 0.1 to the power a 0.3 by 0.1 to the power a আর y to the power b 0.1 to the power b y by b y by 0.1 to the power b সিম্পল এটা এটা কত আসছে দেখো 48 আসার কথা বোধহয় হ্যাঁ 48 ইকুয়ালস টু a ভ্যালু কত a ভ্যালু কত বলো 1 তাহলে এটা 3 টু দি পাওয়ার 1 আর b এর ভ্যালু কত b এর ভ্যালু 2 তাহলে এটা y বাই 0.1 স্কোয়ার 3টা ডিভাইড করো তাহলে 16 হচ্ছে তাহলে 16 ইকুয়ালস টু y বাই 0.1 স্কোয়ার বোথ সাইড রুট করো তাহলে 4 ইকুয়ালস টু y বাই 0.1 therefore y equals to 0.4
তাহলে অপশন 1 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। দেখো এটা একটুখানি কনসেপ্টটাকে এক্সটেন্ড করলাম, এই ধরনের প্রবলেম দু একবার জিমেন্সে এসছে, নিটে আসেনি। তো সেক্ষেত্রে তোমাদের কাছে এটা একটা নতুন জানার বিষয় হলো যে এই টাইপের কোশ্চেন যদি আসে, অর্ডার না ডিটারমিন করতে দিয়ে মিসিং কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট যদি বার করতে বলে, তাহলে আমরা কিভাবে প্রসিড করতে পারি। ঠিক আছে, তাহলে এইটাই আমরা আগে শিখেছিলাম, সেটাকে একটুখানি এক্সপ্যান্ড করলাম কনসেপ্টটাকে। নেক্সট যে মেথড, সেটাকে আমরা বলি গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড মানে কি? গ্রাফিক্যালি আগে দেখা হয় যে রেট কনস্ট্যান্টটাকে বলছে, ইন দিস মেথড এক্সপেরিমেন্টাল ডেটা অবটেন ইজ প্লটেড কনসেন্ট্রেশন কার্ভ ফর ডিফারেন্ট অর্ডার অফ রিয়াকশন। মানে কি হয় দেখো ব্যাপারটা, তুমি ফর জিরো অর্ডার রিয়াকশন, ধরো জিরো অর্ডার রিয়াকশন, তুমি কি জানো যে কনসেন্ট্রেশন ভার্সেস টি যদি প্লট করি, তাহলে এটা মাইনাস কে টি প্লাস এ নট, খেয়াল পড়ছে জিরো অর্ডার এক্সপ্রেশন, এ নট মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, তাহলে এটি ইকুয়ালস টু দিস। তাহলে এটাকে আমরা কি করব, প্লট করব। প্লট করব কি বলেছে, সবসময় কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লট করতে হবে, এবং সেটা এখানে কি আসছে, নেগেটিভ আসার কথা, নেগেটিভ স্লোপের আসার কথা, স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ, স্ট্রেট লাইনে কনভার্ট করতে হবে। এমন একটা নেব সবসময় কনসেন্ট্রেশন ভার্সেস টাইমই প্লট করব, যাতে সেটা স্ট্রেট লাইন আসে। এবং এরপরে আমাকে এক্সপেরিমেন্টাল ডেটাগুলো এর মধ্যে বসিয়ে বসিয়ে দেখতে হবে যে আমার যে এক্সপেরিমেন্টাল ডেটাটা বেরোচ্ছে, জিরো অর্ডার রিয়াকশন হলে এটি ভার্সেস টাইম, এটা স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপই আসবে। যদি রিয়াকশনটা জিরো অর্ডার হয়, তাহলে সেটা স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ আসবে। এবার আমার যে এক্সপেরিমেন্টাল ডেটা, সেগুলোকে বসিয়ে বসিয়ে আমাদের প্লট করে দেখতে হবে আমারটা সেটা আসছে কিনা, এরকম প্লট আসছে কিনা। যদি আসে, তাহলে বলবো যে এটা জিরো অর্ডার রিয়াকশন। যদি না আসে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের আবার পরেরটায় যেতে হবে, বলতে হবে, দেখতে হবে ফার্স্ট অর্ডারে আসছে কিনা। ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন কনসেন্ট্রেশন ভার্সেস টাইম আমরা কি করি, লগ এটি ইকুয়ালস টু 2.303 বাই কে প্লাস লগ এ নট, এরকম একটা এক্সপ্রেশন ছিল আমাদের। এক্ষেত্রেও লগ এটি ভার্সেস, ও সরি এখানে একটা কি ছিল, টাইম যদি আমরা প্লট করি, তাহলে সেটাও একটা স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ আসবে। আমাদের দেখতে হবে তখন, আগের বার তো এই এটি ভার্সেস টাইম করে এলো না, তাহলে এবার লগ এটি ভার্সেস টাইম করে সেই ডেটাগুলোর মধ্যে লগ বসিয়ে তার ভ্যালু বার করে তারপর গ্রাফ প্লট করে দেখতে হবে সেটা নেগেটিভ স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ আসছে কিনা। যদি আসে ভালো, তাহলে সেটা ফার্স্ট অর্ডার, না হলে আবার আমাদের সেকেন্ড অর্ডারের দিকে যেতে হবে। বুঝেছো? এইভাবে ট্রায়াল, হিট অ্যান্ড ট্রায়াল মেথডের মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে যাওয়া হয় গ্রাফিক্যাল মেথডে। ক্লিয়ার? এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেথড, সেই মেথডটা হচ্ছে হাফ লাইফ। এটা খুব আমাদের কাজে লাগে এক্সপেরিমেন্টালি। আগেরগুলো বুঝতেই পারছো টাইম কনজিউমিং অনেক, কিন্তু হাফ লাইফ মেথডটা খুব ভালো মেথড। কি বলছে যে আমরা এর আগের ক্লাসে nth অর্ডার রিঅ্যাকশন পড়েছিলাম। nth অর্ডার রিঅ্যাকশন থেকে আমরা এটা পড়েছিলাম যে টি হাফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য, এরকম পড়েছিলাম না, টি হাফ এরকম এক্সপ্রেশন এসেছিল, প্রপোর্শনাল টু 1/a0 টু দি পাওয়ার n-1, এটা পেয়েছিলাম। একটা কনক্লুশন টেনেছিলাম এখানে। তারপর সেখানে n এর ভ্যালু বসিয়ে বসিয়ে টি হাফ গুলো সব কটা বার করেছিলাম। এইখান থেকে দেখো যে এই a0 আর a তো সেম জিনিস, সেটা এখানে লেখা আছে। বলছে যে দুটো যদি আলাদা আলাদা কনসেন্ট্রেশন নিয়ে রিঅ্যাকশন স্টার্ট করা হয়, তাহলে দুটো কনসেন্ট্রেশনের উপর যদি টি হাফ ডিপেন্ড করে, তাহলে অবশ্যই দুটো আলাদা আলাদা টি হাফ ভ্যালু আমরা পাবো। তাহলে আমরা বলছি যে দুটো আলাদা আলাদা টি হাফ যদি দুটো আলাদা আলাদা কনসেন্ট্রেশনে পাই, তাহলে এখান থেকে আমি বলতে পারি টি হাফ 2 বাই টি হাফ 1 ইকুয়ালস টু, ঘুরে যাবে C1 বা A1 বাই A2 টু দি পাওয়ার n-1। আর সেটা যদি হয় বোথ সাইড, তাহলে লগ নাও, এনটা আমার টার্গেট অর্ডার বার করা, তাহলে বোথ সাইড লগ নিলে লগ এটা ইকুয়ালস টু দি পাওয়ারটা নেমে আসবে n-1 লগ C1 বাই C2। তাহলে n ইকুয়ালস টু 1 প্লাস এই টার্মটা ডিভাইডেড বাই এই টার্মটা।
তাহলে এটা আমাদের একটা ফর্মুলা তৈরি হয়ে গেল অর্ডার ডিটারমিনেশনের, যে n ইকুয়ালস টু ফর ফ্রম হাফ লাইফ মেথড 1 প্লাস লগ টি হাফ 2 বাই টি হাফ 1 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন লগ C1 বাই C2, ইনভার্সলি প্রপোর্শনাল মাথায় রাখবে, সেখান থেকে ফর্মুলাটা মনে পড়ে যাবে, C1 বাই C2 বা A1 বাই A2। তাহলে দুটো আলাদা আলাদা কনসেন্ট্রেশন আর দুটো আলাদা আলাদা টি হাফ যদি আমরা পাই, তাহলে সেখান থেকে আমরা অর্ডার ডিটারমিন করে নিতে পারি। ওকে, এছাড়াও এই গ্রাফিক্যাল হাফ লাইফ মেথডে গ্রাফিক্যালিও ডিটারমিন করা যায় অর্ডারকে। কিরকম ভাবে জানো? আমি এটা মুছে দিচ্ছি যেহেতু এখানে লেখা রয়েছে যে টি হাফ ইকুয়ালস টু আমি বলতে পারি কে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, এ টু দি পাওয়ার n মাইনাস 1, বোথ সাইড লগ নাও, লগ টি হাফ ইকুয়ালস টু লগ কে মাইনাস n মাইনাস 1 লগ এ। ঠিক লিখছি, এটা ওপরে উঠে লিখছি, তাহলে মাইনাস হয়ে গেছে, ডিভাইড থাকলে মাইনাস হয়, তাহলে লগ টি হাফ ইকুয়ালস টু লগ কে, এটাকে যদি প্লাস করি ভেতরেরটাকে 1 মাইনাস n করে দিই লগ এ। তাহলে এই রিয়াকশনের জন্য যদি আমি লগ টি হাফ, ইফ উই প্লট লগ টি হাফ ভার্সেস লগ ইনিশিয়াল কনসেন্ট্রেশন, উই গেট এ স্ট্রেট লাইন y equals to c plus m x y equals to c plus m x, এটা আমরা পাবো। আর তাহলে এটা একটা স্ট্রেট লাইন হবে যার স্লোপের ভ্যালু কত 1 মাইনাস n। সেখান থেকে আমরা অর্ডারটা ডিটারমিন করতে পারি। এখনো প্রবলেম দেয়নি, কিন্তু দিলেও দিতে পারে, তোমাকে বলতে পারে যে কোনো একটা রিয়াকশনে লগ টি হাফ ভার্সেস লগ এ নট এর যে স্লোপটা, তার স্লোপটা হচ্ছে -1, তাহলে অর্ডার কত? তাহলে তোমাকে তখন মনে রাখতে হবে যে লগ টি হাফ ভার্সেস লগ এর প্লটের স্লোপটা কি হয় 1 মাইনাস n, যার ভ্যালু দিয়েছে -1, তাহলে n এর ভ্যালু কত? এরকম ভাবেও কিন্তু কোশ্চেন তৈরি করা যেতে পারে। এখন অবধি আসেনি, কিন্তু আসতে পারে। সেই জন্যই এই পার্ট 2 হিসাবে এই ক্লাসটা নেওয়া। এটা এক্সটেন্ডেড পার্ট, নাহলে ওই অবধি এত যা করা ছিল, আগের ক্লাস অবধি যা ছিল সেখানে সেটা এনাফ ছিল ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য। কিন্তু এই জিনিসগুলো তোমাদের দেখে যেতে হবে যেরকম কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এখনকার সময়। এই রিলেটেড একটা প্রবলেম করি, দেখো তোমরা করতে পারবে। একটা রিঅ্যাকশনে পার্শিয়াল প্রেসার দিয়েছে, পার্শিয়াল প্রেসার কনসেন্ট্রেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল, গ্যাস ফেজ হলে পার্শিয়াল প্রেসার দেয়। টি হাফ দুটো দিয়েছে, দুটো আলাদা আলাদা কনসেন্ট্রেশনে দুটো আলাদা আলাদা টি হাফ দেওয়া রয়েছে, অর্ডার ডিটারমিন করতে বলছে। তাহলে আমাদের ফর্মুলা কি, যে n ইকুয়ালস টু 1 প্লাস লগ টি হাফ 2 বাই টি হাফ 1, এটাকে 1 এটাকে 2 ধরো, টি হাফ 2 বাই টি হাফ 1, টি হাফ 2 কত 950, টি হাফ 1 কত 235, ডিভাইডেড বাই লগ C1 বাই C2, ইনিশিয়াল কত C1 হচ্ছে 500 আর 250, তাহলে এটা দাঁড়াবে 1 প্লাস লগ, অলমোস্ট এটা 4 এর কাছাকাছি, অলমোস্ট 4 এর কাছাকাছি, তোমার তো ইন্টিজারই বেরোবে, অর্ডার তো ফ্র্যাকশনাল হতে পারে না, ডিভাইডেড বাই এটা লগ 2, তাহলে এটা লগ 2, আর এটা কি হবে 2 লগ 2 লিখতে পারি, 4টাকে 2 লগ 2 লেখা যায়, তাহলে 1 প্লাস 2 লগ 2 বাই লগ 2, এটা গিয়ে 1, তাহলে রিঅ্যাকশনটা কি থার্ড অর্ডার, অপশন ডি ইজ কারেক্ট। এইরকম ভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো অর্ডার ডিটারমিনেশনের এই মেথড তো আগে পড়িনি, যদি আসতেই পারে। নেক্সট আমরা আবার সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। আমি তাড়াতাড়ি করছি, খুব বেশি দরকার নেই, যতটা জানার দরকার এবং যতটা নিউমেরিক্যাল করানো একটুখানি দেখে যাও তাহলেই হবে। নেক্সট হচ্ছে রেট কনস্ট্যান্ট কে ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইন ডিফারেন্ট প্যারামিটার। কেন ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ডিফারেন্ট প্যারামিটারের কথা বলছি আমরা? কারণ ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে খেয়াল করো যে এলএন এটি ভার্সেস এ নট ইকুয়ালস টু কেটি হতো। তার মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশনের রেশিও নিয়ে কাজ করছি, আমাদের রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশনে কনসেন্ট্রেশনের রেশিও রয়েছে, আর যেহেতু তারা রেশিও,
যেহেতু তারা রেশিও, তাহলে কি হচ্ছে যে কনসেন্ট্রেশনের বদলে অন্য কোনো প্যারামিটারের রেশিও আমরা এখানে ইউজ করতে পারি। যদি গ্যাস ফেজ রিঅ্যাকশন হয় তাহলে সেখানে পার্শিয়াল প্রেশার ইউজ করা যায়, কোনো জায়গায় ওয়েট ইউজ করা যেতে পারে, কোনো সময় স্পেসিফিক রোটেশন ইউজ করা যেতে পারে, কোনো সময় ভলিউম অফ টাইট্রেন্ট ইউজ করা যেতে পারে। তার উপর বেস করে ফার্স্ট অর্ডারের রেট কনস্ট্যান্টের অনেকগুলো এক্সপ্রেশন তৈরি হয়, সেইগুলো একটু জেনে নাও। দেখো কি ফার্স্ট হচ্ছে ফর গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফর গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্ট যদি হয় একটা রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট দুটোই যদি গ্যাস হয়, তাহলে তাদের পার্শিয়াল প্রেশারের রেশিওটাই আমাদের এখানে মেন টার্গেট থাকবে। দেখো মেন আমাদের ফর্মুলা কি, যে কে ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট বার করতে গেলে কেটি এলএন এ বাই এ মাইনাস এক্স। তার মানে আমাকে যদি কেউ ইনিশিয়ালটা বলে দেয় আর এত টাইম পর কতটা রিঅ্যাক্ট্যান্ট পড়ে রয়েছে সেটা বলে দেয়, তাহলে আমার পক্ষে রেট কনস্ট্যান্ট বার করাটা কোনো অসুবিধা নেই। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে সবসময় আমরা কি করব, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে জানতে চাইবো ইনিশিয়ালি কত ছিল আর একটা পার্টিকুলার টাইমের পরে কত রিঅ্যাক্ট্যান্ট পড়ে আছে। প্রোডাক্ট নিয়ে কোনো দরকার নেই আমাদের, ইনিশিয়ালি কত ছিল আর একটা পার্টিকুলার টাইমের পর কতটা লেফট, কতটা পড়ে রয়েছে, এই দুটো জিনিস, এই ইনফরমেশন যদি আমাকে দিয়ে দেয়, আমি ইজিলি রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশন বার করে নিতে পারি। এটাই তো, তাহলে এটাই কিন্তু এখানে মূল জায়গা, যে কনসেন্ট্রেশনের রেশিওর জায়গায় পার্শিয়াল প্রেশারের রেশিও হতে পারে বা অন্য কোনো রেশিও হতে পারে, সেগুলো আস্তে আস্তে আমরা আসছি। তাহলে দেখো, যদি একটা গ্যাস ফেজ রিঅ্যাকশন হয় এরকম, যে এ থেকে 2B প্লাস সি, সবকটাই গ্যাসিয়াস, আমি আর লিখছি না। বলছে এটাকে ইনিশিয়াল প্রেশার যদি P0 হয় আর একটা পার্টিকুলার টাইমে যদি PT হয় প্রেশারটা, তাহলে ফাইন্ড এক্সপ্রেশন অফ রেট কনস্ট্যান্ট ইন টার্মস অফ P0 অ্যান্ড PT। দেখো কিরম ভাবে এগুলোকে করবে। যে ফার্স্ট এই রিঅ্যাকশনের জন্য T ইকুয়ালস টু 0-তে আমার ইনিশিয়াল প্রেশার কি বলেছে, P0, তখন প্রোডাক্ট কিছু তৈরি হয়নি, 0 0। আর T ইকুয়ালস টু T, এটা P0 মাইনাস এক্স হবে, আর এটা কি হবে 2x হবে, এটা x হবে। তাহলে টোটাল প্রেশার আফটার টাইম টি, টোটাল প্রেশার কত, সেটাকে আমরা যদি বলি পিটি, তাহলে এখানে এটা P0ই ছিল, ছেড়ে দাও, এখানে পিটি স্মল টি বলেছে, পিটি টোটাল প্রেশার কত, টোটাল প্রেশার কত বলো, এগুলোকে সবকটা, কারণ গ্যাস ফেজে আছে তো, গ্যাস ফেজে রিঅ্যাক্ট্যান্টও যেরকম থাকবে, প্রোডাক্টগুলো গ্যাসিয়াস, তারাও প্রেশার দেবে। তাহলে টোটাল প্রেশার কত, রিঅ্যাক্ট্যান্টের জন্য যা প্রেশার তৈরি আছে বাকি, আর প্রোডাক্ট যারা তৈরি করছে, যতটা তৈরি হচ্ছে তাদের জন্য যে প্রেশার, সবকটাকে আমরা অ্যাড করব। তাহলে P0 মাইনাস এক্স প্লাস 2x প্লাস এক্স, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গিয়ে P0 প্লাস 2x, তাহলে PT ইকুয়ালস টু P0 প্লাস 2x। তাহলে x ইকুয়ালস টু কত, আমি বলতে পারি PT মাইনাস P0 বাই 2 ইকুয়ালস টু x। কারণ বেসিক্যালি তোমার যদি পার্শিয়াল প্রেশারে গ্যাস হয়, তাহলে 1/T ln A ইকুয়ালস টু P0, ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন যেটা ইনিশিয়াল প্রেশারের সমান, P0 এর সমান, ডিভাইডেড বাই তোমার কি আসা উচিত, P0 মাইনাস এক্স, এই এক্সপ্রেশনে আসা উচিত। এবার এটা বলেছে যে এইভাবে যদি তুমি লেখো, তাহলে এখানে পিটিটা আসছে না, তোমাকে ইন টার্মস অফ P0 অ্যান্ড পিটিটা রিপ্রেজেন্ট করতে বলেছে। তার জন্য আমরা কি করব, আমরা এক্স এর ভ্যালু বার করে নিলাম। তাহলে বার করে নিয়ে খুব সিম্পল, 1/T ln এটা কি P0 বাই P0 মাইনাস এক্স কত, এই ভ্যালুটা বসিয়ে দাও, PT মাইনাস P0 ডিভাইডেড বাই 2, তাহলে 2P0 মাইনাস P0, তাই তো, তাই আসছে এক্স এর ভ্যালু। হ্যাঁ, তাহলে এখান থেকে 1/T ln এটা এক্স এর ভ্যালু, তাহলে 2P0 মাইনাস P0, P0 মাইনাস PT, আর ওপরে 2P0 বাই P0 মাইনাস PT, আমার এই অ্যান্সার আসবে রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশন। দেখে নাও একবার। এখানে মাইনাস মাইনাসে প্লাস হতো না, এটা 3P0 হয়ে যাবে, 3P0 মাইনাস PT ডিভাইডেড বাই 2, 2টা উপরে চলে গেল, এটা আমার ফাইনাল এক্সপ্রেশন হয়ে যাবে। আর এখানে এক্সপ্রেশনের টার্মে আমি করছি,
কখনো নিউমেরিক্যালও দিতে পারে, কিন্তু দেখিয়ে রাখছি আমি তোমাদের প্রসেসটা কিভাবে রিপ্রেজেন্ট করবে। আর একটা হতে পারে যে পি ইনফিনিটির টাইমে দিতে পারে, পি ইনফিনিটিও এর মধ্যে ইনক্লুড করে দিতে পারে। পি ইনফিনিটি মানে কি? কারণ আমরা জানি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কখনোই কমপ্লিট হয় না, কখন কমপ্লিট হয়? ইনফাইনাইট টাইমে। তাহলে কমপ্লিশনের জায়গাটাও আমাদের এখানে পি ইনফিনিটি টার্মেও দিলেও দিতে পারে। তখন আমরা কি করব? ধরো একটা কোশ্চেন জি মিনসে এসেছে, সেখান থেকে আমি বলছি পি টাইম টি ইকুয়ালস টু টি তে পিটি আর টাইম ইনফিনিটিতে পি ইনফিনিটি কনসিডার করতে বলছে ফর দিস রিয়াকশন। এ থেকে বি প্লাস সি হচ্ছে স্টার্টেড, ইনিশিয়ালটা আমি পি নটই ধরছি, কিন্তু আলটিমেটলি পি নট এখানে কিছু দেয়নি। টি ইকুয়ালস টু জিরোতে আমি ধরছি পি নট, এটা 0 0। আচ্ছা, হোয়েন টি ইকুয়ালস টু টি, এটা তখন পিটি, সরি এটা তখন পি নট মাইনাস এক্স, এটা এক্স, এটা এক্স। ভালো কথা। when t equals to ইনফিনিটি, যখন ইনফিনিটি হবে তখন রিয়াকশনটা কমপ্লিট হয়ে যাবে। রিয়াকশন যদি কমপ্লিট হয়ে যায়, রিয়াক্ট্যান্ট কিছু পড়ে থাকবে না, তাহলে রিয়াক্ট্যান্ট ব্ল্যাঙ্ক। কিন্তু প্রোডাক্ট ফর্ম হবে কত? এটা পি নটের সমান হবে আর এটাও পি নটের সমান হবে, তাই তো? ইনিশিয়াল যেটা ছিল সেটাই তো প্রোডাক্টে যাবে, না কি বাইরে থেকে আরো কিছু আসবে? তা তো নয়। তাহলে এখানে পি নট, এটাও পি নট, এক্স এক্স ছিল, এটা পি নট হবে। তাহলে ইনিশিয়ালি পি নট প্রেশার ছিল, অ্যাট টাইম টি টোটাল প্রেশার কত হলো? পি নট মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, পি নট মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স। তাহলে এটা দাঁড়াচ্ছে পি নট প্লাস এক্স, পিটি ইকুয়ালস টু, আর পি ইনফিনিটি ইকুয়ালস টু কত? এই দুটোকে অ্যাড করলে 2 পি নট হবে। তাহলে পি নট ইকুয়ালস টু পি ইনফিনিটি বাই 2, কারণ আমার যে ফর্মুলা সেখানে পি নট বাই পি নট মাইনাস এক্স আছে, পি নট গুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এক্সপ্রেশনে যাই, a ইকুয়ালস টু 1 বাই টি ln পি নট বাই পি নট মাইনাস এক্স। এবার এখানে সাবস্টিটিউশন করো, এখানে সাবস্টিটিউট করো, এক্স এর ভ্যালু জানি না, এখান থেকে এক্স বলে দিতে পারি পিটি মাইনাস পি নট ইকুয়ালস টু এক্স, তাই তো? তাহলে এখান থেকে আমি বলি 1 বাই টি ln পি নট কত? পি ইনফিনিটি বাই 2 এর সমান ডিভাইডেড বাই পি নট কত? পি ইনফিনিটি বাই 2 এর সমান মাইনাস এক্স কত? পিটি মাইনাস পি নট, পিটি মাইনাস পি নট, পিটি মাইনাস পি নট। পি নটের জায়গায় আবার আমি পি নটের টার্মে বলেনি তো এখানে কিছু, তাহলে পি নটের জায়গায় আমি আবার পি ইনফিনিটি বাই 2 পুট করতে পারি। তাহলে পি ইনফিনিটি বাই 2, এটা তো ব্র্যাকেটে থাকবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস পি ইনফিনিটি বাই 2 প্লাস পি ইনফিনিটি বাই 2, তাহলে পি ইনফিনিটি থাকছে আর এখানে পিটি থাকছে, আর 2টা নিচের নামে চলে আসবে। তাহলে এটা দাঁড়াবে কি 1 বাই টি ln পি ইনফিনিটি ডিভাইডেড বাই 2, 2টা নিচে এসে পি ইনফিনিটি মাইনাস পিটি, পি ইনফিনিটি মাইনাস পিটি। এবার এখানে স্টোচিওমেট্রিক কোফিসিয়েন্ট যদি চেঞ্জ হয় তাহলে এক্সপ্রেশনও চেঞ্জ হবে, মুখস্থ করে লাভ নেই, কিন্তু তোমাকেই করতে হবে। এখানে এক্সপ্রেশন এখানে 2b হলে এখানে 2x হতো, এখানে 2x হতো, এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? ফলে এটা এই রিয়াকশন এ থেকে বি প্লাস সি যদি হয় তাহলে রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশন এরকম হবে ইন টার্মস অফ পি ইনফিনিটি অ্যান্ড পিটি। আচ্ছা, কোন অপশনের সাথে ম্যাচ করছে দেখো? 1 বাই টি ln পি ইনফিনিটি বাই 2 পি ইনফিনিটি মাইনাস পিটি। অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, এই টপিকটা থেকে জি মেন্সে 2-3 বার কোশ্চেন করেছে, কিন্তু নিটে এখনো করেনি যতদূর আমি দেখেছি। দেখো আর একটা কোশ্চেন 2024 এর 25 করালাম, 24 এ আবার দিয়েছিল। বলছে কনসিডার দ্য ফলোইং ফার্স্ট অর্ডার গ্যাস ফেজ রিঅ্যাকশন এট কনস্ট্যান্ট টেম্পারেচার এ থেকে 2b প্লাস সি। বলছিলাম চেঞ্জ হয়ে যাবে, এ থেকে 2b প্লাস সি, এ থেকে 2b প্লাস সি। আচ্ছা, এবার এটা নিউমেরিক্যাল, আগেরটা এক্সপ্রেশন ছিল, এটা নিউমেরিক্যাল দিয়েছে। বলছি ইফ টোটাল প্রেশার অফ দ্য গ্যাসেস ইজ ফাউন্ড টু বি 200 টর আফটার 23 সেকেন্ড। আচ্ছা, আমি আগে বলি টি ইকুয়ালস টু 0-তে এটা পি নট, এটা 0, এটা 0। when t equals to t, এটা p নট মাইনাস এক্স, এটা 2x, এটা x। আচ্ছা, p ইনফিনিটি কিছু বলেছে আফটার এ ভেরি লং টাইম, দ্যাট ইজ p when t equals to ইনফিনিটি, এটা 0,
এটা 2p0, এটা p0। এবার দেখো আমাদের ক্যালকুলেশন অনুযায়ী যেভাবে আমরা করেছি সেখানে পিটি ইকুয়ালস টু কত, পিটি ইকুয়ালস টু -x + x কেটে গেলে p0 + 2x, p0 + 2x, যেটা কিনা বলছে 200 টর, যেটা কিনা বলছে 200 টর, বলছে আফটার ইফ টোটাল প্রেশার অফ দ্য গ্যাসেস ইজ ফাউন্ড টু বি 200 টর আফটার 23 সেকেন্ড, ফ্ল্যাট টি ইকুয়ালস টু টি তে এটাই বলেছে 200 টরের সমান। আচ্ছা, আফটার এ লং টাইম and 300 tor upon a complete decomposition of A after a very long time, তাহলে 300 tor এটা কি P ইনফিনিটির ভ্যালু দিয়েছে, P ইনফিনিটি মানে কি 3p0, 3p0 তার ভ্যালু কত দিয়েছে, তার ভ্যালু দিয়েছে 300 tor। তাহলে তুমি, আমার তো টার্গেট হচ্ছে সেই p0 বাই p0 মাইনাস x। এবার p0 কি আমি জানি, p0 দেয়নি, তার জায়গায় pt আর p ইনফিনিটি দিয়েছে, আমি p0 বার করে নিতে পারি এখান থেকে, আর x বার করে নিতে পারি এখান থেকে। p ইনফিনিটি ইকুয়ালস টু 3p0, 3p0 ইকুয়ালস টু 300 বার, তাহলে p0 ইকুয়ালস টু আমি 300/3 করে 100 টর p0 বলতে পারি। দেখো বলতে পারি p0 ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই করে 100 টর। আর x কত, x হচ্ছে এখান থেকে আমি যাই, x আমি এখান থেকে যাই যে pt মাইনাস p0/2 ইকুয়ালস টু x, সেটার ভ্যালু কত হবে, pt কত, pt দিয়েছে 200 মাইনাস p0 কত বার করে নিচ্ছি 100 ডিভাইডেড বাই 2, তাহলে 100 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 50 টর, 100 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 50 টর। তাহলে p0 নোন আমাদের কাছে। তাহলে এবার আমরা কি করব, রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশন বসাবো 1/t ln p0 বাই p0 মাইনাস x। এবার p0 পেয়ে গেছি, x পেয়ে গেছি, বসিয়ে দাও ভ্যালু 1/23 সেকেন্ড ln, আচ্ছা এটা তো ক্যালকুলেট করতে হবে, তাহলে লগে কনভার্ট করি, 1 বাই নিয়ারেস্ট ইন্টিজার সেকেন্ড ইনভার্সে আছে, তাহলে 23 সেকেন্ড 2.303 লগ p0 কত বললাম, p0 100 ডিভাইডেড বাই p0 মাইনাস x 100 মাইনাস 50, 100 মাইনাস 50 দ্যাট ইজ ln log 2, log 2। আর এটা কি হবে, এটা 23, এটা 2.3 ধরো, তাহলে 1/10, আর এটা log 2 মানে হচ্ছে 0.3, তাহলে 0.03 আসছে 10 দিয়ে ডিভাইড করলে, তাহলে এটাকে লিখতে পারি 3 × 10⁻²। অপশনে দেখো জল জল করছে, অ্যান্সার কি হবে, বি হবে। তাহলে দুটো পার্টি আমরা কিন্তু এখানে দেখলাম, নিউমেরিক্যাল দিলে এরকম দিতে পারে যেখানে খুব একটা ওই সাবস্টিটিউশনের দরকার নেই, কিন্তু এক্সপ্রেশন দিলে তোমাকে সাবস্টিটিউশন করে তোমাকে যে রিকোয়ারমেন্ট যেটা বলছে সেই জায়গায় পৌঁছাতে হবে। আর একটা প্রবলেম করতে পারি আমরা, কি বলছে, এ থেকে 2b plus c is a first order reaction. The initial pressure of the system was found to be 800 millimeter of Hg and increased to 1600 millimeter of Hg after 10 minutes. The total pressure of the system after 30 minutes will be. ভালো কোশ্চেন এটা, বলছে যে একটা রিয়াকশন, এই রিয়াকশনটা আগেও আমরা প্রথমে এই এক্সাম্পলটা দিয়েই করেছিলাম, যে 2b প্লাস সি, এই এক্সাম্পলটা ধরেই আমরা চলেছিলাম, এখানে আমরা রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশন পেয়েছিলাম, একবার দেখে নিও, ln 2p0/3pt মাইনাস p0, বললাম না ফার্স্ট প্রবলেমটা, সেই কোফিশিয়েন্টটাই দেওয়া আছে, এ থেকে 2b প্লাস সি, তাই না, একবার দেখে নি, চেক করে নি, এ থেকে 2b প্লাস সি, এটার জন্য কি পেয়েছিলাম, k = 1/t ln 2p0/3p0 মাইনাস pt, এটা pt, p0 মাইনাস pt। এটা মনে না থাকলে আমাদের করে নিতে হবে প্রবলেমটার জন্য। এবার আমাকে কি বলেছে, যে দ্য ইনিশিয়াল প্রেশার অফ দ্য সিস্টেম ওয়াজ ফাউন্ড টু বি 800
ইনিশিয়াল মানে পি নট হচ্ছে 800 which increases to 1600 millimeter of Hg after 10 minute 10 মিনিট পর ওটাকে বাড়িয়ে 1600 millimeter of Hg করা হলো the total pressure of the system after 30 মিনিট তাহলে 10 মিনিট পর এটা করা হয়েছে 30 মিনিট পরে কত তাহলে রেট কনস্ট্যান্ট ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্ট তো সেমই থাকবে তাহলে k1 ইকুয়ালস টু k2 যদি করি তাহলে আমি বলতে পারি যে এখান থেকে যে 1 এটা থেকে কন্ডিশন k1 ইকুয়ালস টু দুটো কন্ডিশনে আমি বলছি 1/10 সেকেন্ড যেটা দিয়েছে ln 2p নট p নট কত 800 এটা 800 তাহলে 2p নট হচ্ছে 1600 বাই 3p নট 2400 মাইনাস পিটি প্রথম প্রেসারটা কত ছিল আফটার টাইম টি 10 সেকেন্ড পরে কত ছিল 1600 ইকুয়ালস টু 30 মিনিট পর কত তাহলে 1/30 ln এটা একই ফর্মুলা থাকবে 2p নট মানে 1600 বাই 2400 মাইনাস পিটিটা আমি জানি না এটাই বার করতে বলেছে p30টা তাহলে এটা সলভ করে আমাকে p30 ভ্যালু বার করতে হবে মিলিমিটার অফ Hg তে রয়েছে তাহলে এখানে ফার্স্ট এটা কাটি এটা 3 হবে তাহলে ln এটা কত হবে 800 আর এটা 1600 তাই তো 24 হ্যাঁ এটা কত 800 তাহলে 1600 বাই 800 ইকুয়ালস টু এটাকে আমরা কি করছি ln আগে যেটা টার্মটা রয়েছে এটা টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে তাহলে ln 1600 বাই 2400 মাইনাস p30 টু দি পাওয়ার 1/3 অ্যান্টিলক করলে বোথ সাইড ln অফ হয়ে যাবে আর 1/3 এদিকে আসলে কিউব হয়ে যাবে তাহলে 1600 বাই 800 এটার কিউব ইকুয়ালস টু 1600 বাই 2400 মাইনাস p30 তাহলে এখান থেকে আমি এটাকে এদিকে নিয়ে গেলে 1600 কত আসবে 1/200 আসছে ফার্স্ট একটা 1600 এটা কেটে যাবে এটার সাথে কেটে গেল তাহলে এখানে 1600 ইন্টু 1600 কোনো রিস্ক আমি নিচ্ছি না বাট 800 তিনটে থাকবে ফোর বাই 800 দ্যাট ইজ 1/200 তাহলে 1/200 ইকুয়ালস টু 1/24 মাইনাস p30 তাহলে p30 ইকুয়ালস টু 24 মাইনাস 200 এত মিলিমিটার অফ Hg এটা আমার 2200 হচ্ছে আমার অ্যান্সার এটাও কিন্তু খুব ভালো প্রবলেম দুটো নিউমেরিক্যাল করালাম দুটো এক্সপ্রেশন করালাম আশা করি মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে গেলে যদি গ্যাস ফেজ রিঅ্যাকশনে এরকম কোশ্চেন আসে তাহলে কি টাইপের হতে পারে নয় এক্সপ্রেশন টাইপ হতে পারে নয় নিউমেরিক্যাল টাইপ হতে পারে নিউমেরিক্যাল আসলে আমরা কিভাবে করতে পারি আমি অনেকগুলো প্রবলেমই তোমাদের দেখালাম সেকেন্ড হচ্ছে এগুলো ছোট ছোট এগুলো এখনো আনটাচড এখনো কোশ্চেন করেনি কোথাও যে রেট কনস্ট্যান্ট ফর ডিকম্পোজিশন অফ H2O2 ডিকম্পোজিশনে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এটা মনে রাখতে হবে তোমাদের এক্সাম্পলগুলো লিখেছিলাম তার মধ্যে ছিল আমি বলেও ছিলাম যে এটা ইম্পর্টেন্ট H2O2 ডিকম্পোজিশন একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন H2O2 ডিকম্পোজিশন মানে কি আস্তে আস্তে সময়ের সাথে সাথে কি হবে H2O2টা ডিকম্পোজ হয়ে যাবে তার মানে তার কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমতে থাকবে তার কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমতে থাকবে আর যদি কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমতে থাকে তাহলে ভাবো আমি কি করব যে H2O2কে আমি কি করব KMnO4 দিয়ে টাইট্রেট করব তাহলে যখন T ইকুয়ালস টু 0 তখন পুরো H2O2টাই পড়ে রয়েছে T ইকুয়ালস টু 0-তে পুরো H2O2টাই পড়ে রয়েছে তাহলে এটা আমি বলতে পারি এটা A নট যেটা পড়ে রয়েছে সেটাকে আমি KMnO4 দিয়ে টাইট্রেট করলাম KMnO4 কি হয় একটা অক্সিডাইজিং এজেন্ট আর H2O2 কি রিডিউসিং এজেন্ট রিঅ্যাকশন হবে রিঅ্যাকশনে এটাকে রিডিউস করবে ফলে
যতটা ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্ট ছিল তত ভলিউম অফ KMnO4 লাগবে, সেটা আমি বলতে পারি সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য V0। V0 কি? ভলিউম অফ KMnO4 নিডেড ইনিশিয়ালি ফর টাইট্রেশন ফর H2O2। ওকে, H2O2টাকে পুরোটাকে কনজিউম করতে কত ভলিউম অফ KMnO4 লেগেছে আমি ধরছি, সেটা ধরো V0, তাহলে সেটাই হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালুর সাথে প্রপোর্শনাল। আর যখন T ইকুয়ালস টু T, তখন এটা কি? তখন এটা 80 সমান, তখন এটা 80 সমান। সেটা কি হবে? সেটা একটা পার্টিকুলার টাইমের পরে গিয়ে কতটা রিঅ্যাক্ট্যান্ট আছে সেটাকে যদি KMnO4 রিঅ্যাকশনটাকে আমরা ফ্রিজ করি, ফলে রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যায়, চারদিকে বরফ দিয়ে দেওয়া হয়, তারপর সেখান থেকে কিছুটা নিয়ে আমরা KMnO4 এর সাথে টাইট্রেশন করি। সেখানে আমাদের একটা ভ্যালু থাকবে, ভলিউম, এত ভলিউম অফ KMnO4 ওই H2O2টাকে ডিকম্পোজ করতে লেগেছে, সেটাকে আমরা বলছি কি VT। তাহলে সেটাও তো প্রপোর্শনাল হবে কার? কতটা পড়ে রয়েছে রিঅ্যাক্ট্যান্ট H2O2 কতটা পড়ে রয়েছে তার উপর, কতটা H2O2 পড়ে রয়েছে তার উপর কতটা ভলিউম লাগবে ডিপেন্ড করছে যে কতটা ভলিউম অফ KMnO4 লাগবে। তাহলে অবশ্যই A0 প্রপোর্শনাল টু যদি V0 হয়, AT প্রপোর্শনাল টু যদি VT হয়, তাহলে আমাদের ফর্মুলা আমরা বলতে পারি A0 প্রপোর্শনাল টু V0, A ইকুয়ালস টু VT বা AT ইকুয়ালস টু VT। তাহলে তাদের রেশিওটা কি হবে? V0 বাই VT। আমরা সিম্পল যে ফর্মুলা আমাদের ছিল ফার্স্ট অর্ডারে A0 বাই A বা AT, সেই জায়গায় আমরা V0 বাই VT দিয়ে এটাকে রিপ্লেস করে দিয়ে নিউমেরিক্যাল করতে পারি। ঠিক আছে? শুধু ফর্মুলাটা মনে রেখো, তাহলেই হবে যে ফার্স্ট অর্ডার সবসময় চাই কি ইনিশিয়ালি কত ছিল আর একটা টাইমের পরে কত আছে। তো সেটা যেকোনোভাবে হতে পারে। এখানে H2O2 কে ডাইরেক্ট মেজার করার জন্য আমরা কি করলাম? H2O2 কনসেন্ট্রেশন কত জানি না, তাহলে সেটা বার করার জন্য আমরা KMnO4 দিয়ে তাকে টাইট্রেশন করলাম। যত ভলিউম অফ KMnO4 লাগছে, কারণ এখানে এন ফ্যাক্টরটাও সেম, মোলারিটিও সেম। ওকে, KMnO4 এর এন ফ্যাক্টর কত হবে? এন ফ্যাক্টর 5 হবে। H2O2 এর এন ফ্যাক্টর কত হবে? 2 হবে। তাহলে ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়ালি ধরো A মোলার ছিল, এন ফ্যাক্টর তার কত ছিল? 2 ছিল, ইনটু ভলিউম, কিছু একটা একটা পার্টিকুলার ভলিউম ছিল ইনিশিয়ালি, সেটা কার সমান হবে? সেটা KMnO4 এর কনসেন্ট্রেশনের সমান হবে। কত ভলিউম লাগছে? মোলারিটি ইনটু এন ফ্যাক্টর এর কত? এর 5 ইনটু V0। আর আফটার টাইম T এটা A মাইনাস X হবে, এন ফ্যাক্টর সেম থাকছে, ভলিউমটা চেঞ্জ হয়ে VT হবে। তাহলে আলটিমেটলি ফর্মুলা আমরা A0 বাই A ইকুয়ালস টু V0 বাই VT বা A0 বাই AT ইকুয়ালস টু V0 বাই VT এটাকে রিপ্লেস করে দিতে পারি। যেহেতু রেশিও ওটা দিয়ে আমি শুরু করেছিলাম, যেহেতু রেশিও, ফলে আমরা ভলিউমের টার্মে এটাকে সাবস্টিটিউট করতে পারি। আবার দেখো, এটার আরেকটা রিঅ্যাকশন আছে, অ্যাসিড ক্যাটালিসিস হাইড্রোলিসিস অফ এস্টার, যেটা তোমাদের আমি বলেছিলাম সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তার এক্সাম্পলে দেখো যে এখানে ইনিশিয়ালি কি রয়েছে? H প্লাস প্রেজেন্ট রয়েছে ইনিশিয়ালি। ইনিশিয়ালি এস্টারটা রয়েছে, কোনো অ্যাসিড ফর্ম করেনি। আমরা এখানে কি করি? NaOH দিয়ে টাইট্রেশন করি, NaOH দিয়ে বেস দিয়ে টাইট্রেশন করি। বেস কি করবে? যে অ্যাসিডটা তৈরি হবে সেটাকে কনজিউম করবে, এবং তার ভলিউম থেকে আমরা বুঝতে পারবো যে কতটা অ্যাসিড তৈরি হয়েছে, তার মানে ততটা এস্টার ডিকম্পোজ করেছে। এবার ভেবে দেখো, যদি আমি টাইট্রেশন করতে গিয়ে T ইকুয়ালস টু 0-তে রিঅ্যাকশনটা শুরু হওয়ার সময় আমি NaOH দিয়ে টাইট্রেশন করি, তাহলে সেখানে কি পাবো আমি? সেখানে কোনো অ্যাসিড পাবো? এস্টারকে তো নিউট্রালাইজ করতে পারবে না NaOH। তাহলে কাকে নিউট্রালাইজ করবে? যখন একদম রিঅ্যাকশনটা স্টার্ট হচ্ছে, তখন যদি আমি NaOH ঢেলে দিই, সে তো এস্টারকে নিউট্রালাইজ করতে পারছে না, সেটা তো অ্যাসিড নয়, এস্টার। তাহলে বেস তাকে নিউট্রালাইজ করতে পারবে না, তাহলে সে কাকে নিউট্রালাইজ করবে? যে ক্যাটালিস্টটা আমি ইউজ করেছি H+, তাকে নিউট্রালাইজ করবে। তাহলে আমি প্রথমে বলতে পারি when T equals to 0, যে ভলিউম অফ NaOH লাগছে সেটাকে আমি V0 বলছি। V0 is directly proportional to the concentration of H+ present। ঠিক কি ভুল বলো? বুঝেছো এই জায়গাটা? ইনিশিয়ালি কোনো রকম অ্যাসিড তৈরি হয়নি, তাহলে সিস্টেমে কে রয়েছে? ক্যাটালিস্ট হিসেবে H+ রয়েছে। তাহলে NaOH যে ভলিউম অফ NaOH লাগবে সেটা কাকে নিউট্রালাইজ করবে? ক্যাটালিস্ট কনসেন্ট্রেশনকে। তাহলে V0 is directly proportional to the catalyst concentration হলো। আফটার টাইম টি এবার দেখো, কিছুটা অ্যাসিড তো তৈরি হয়েছে, কতটা আমি ধরছি? A-X, তাহলে X অ্যামাউন্ট অফ অ্যাসিড তৈরি হয়েছে, আর সাথে ক্যাটালিস্ট হিসেবে H+ রয়েছে। তাহলে এবার যখন একটা পার্টিকুলার টাইম, আফটার সাম টাইম, যখন আমি আবার NaOH দিয়ে টাইট্রেশনটা করব, তখন NaOH H+ এর সাথে সাথে যতটা অ্যামাউন্ট অফ অ্যাসিড তৈরি হয়েছে তাকেও নিউট্রালাইজ করবে।
সেটাকে আমি বলছি ভিটি। কত ভলিউম লাগলো নিউট্রালাইজ করতে NaOH এর, আমি সেটাকে ধরছি ভিটি। তাহলে ভিটি ইজ প্রপোর্শনাল টু H প্লাস কনসেন্ট্রেশন প্লাস এক্স, কতটা অ্যাসিড হয়েছে সেটা। আর যখন রিয়াকশনটা কমপ্লিট হয়ে গেল তখন কে পড়ে রয়েছে, তখন কে পড়ে রয়েছে পুরো অ্যাসিডটা। এটা যদি টি ইকুয়ালস টু ইনফিনিটি, এটা 0, তাহলে এটা ইনিশিয়াল এ হবে, আগে শিখেছি আমরা এ হবে। তাহলে এবার ভাবো যে যখন রিয়াকশনটা কমপ্লিট হয়ে গেছে সেই অবস্থায় যদি আমি NaOH দিয়ে টাইট্রেশন করি, NaOH কাকে নিউট্রালাইজ করবে? এক তো অ্যাসিডকে করবে যেটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়েছে, H প্লাস কে করবে, এছাড়া অ্যাসিড পুরোটা তৈরি হয়েছে, এ অ্যামাউন্ট পুরোটাকে নিউট্রালাইজ করবে। তার মানে ভি ইনফিনিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাসিড ক্যাটালিস্ট কনসেন্ট্রেশন প্লাস এ। আগেরবার যেটা এক্স ছিল সেটা এবার এ হবে। এবার এইগুলোকে যদি তুমি রিঅ্যারেঞ্জ করো, দেখো আমি বলতে পারি ভি ইনফিনিটি মাইনাস ভি নট করো ভি ইনফিনিটি মাইনাস ভি নট, তার মানে এইচ প্লাস প্লাস এ মাইনাস এইচ প্লাস, তাহলে প্লাস এইচ প্লাস মাইনাস এইচ প্লাস কেটে যাচ্ছে, তাহলে সেটা এ কে রিপ্রেজেন্ট করছে। তাহলে ভি ইনফিনিটি মাইনাস ভি নট প্রপোর্শনাল টু এ ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন। আর ভি ইনফিনিটি মাইনাস ভিটি করো, এটা মাইনাস এটা করো, এটা 1, এটা 2, এটা 3 করছো, তাহলে সেকেন্ড টাইম কি করছো 3 মাইনাস 2 করছো। 3 মাইনাস 2 করলে এইচ প্লাস এ মাইনাস এইচ প্লাস এক্স, তাহলে কি হবে মাইনাস মাইনাসে এটা মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে প্লাস এইচ প্লাস মাইনাস এইচ প্লাস করে দেখো কেটে যাচ্ছে, এ মাইনাস এক্স থাকছে। তো ভি ইনফিনিটি মাইনাস ভিটি প্রপোর্শনাল টু এ মাইনাস এক্স। এবার দেখো এ বাই এ মাইনাস এক্স, এই রেশিওটাই আমার ফার্স্ট অর্ডার দরকার, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে এখানে এসে ভি ইনফিনিটি মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি। এই ফর্মুলা ডাইরেক্ট মনে রাখতে পারো, ডেরিভেশন তোমরা দেখতেই পারো, কিন্তু নিউমেরিক্যাল করার সময় পরীক্ষা কোশ্চেন আসলে তো আর ডেরিভেশন দেবে না, তখন আমাদের এই ফর্মুলা দিয়েই করতে হবে। তার ভি ইনফিনিটি মাইনাস ভি নট বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি। ঠিক আছে, এই একই টাইপের ফর্মুলা আমরা অন্য ক্ষেত্রেও ইউজ করতে পারি, যেটা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ রোটেশনের রেসপেক্টে, যে সুক্রোজের ডিকম্পোজিশন, সুক্রোজ থেকে কি হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে। এবার এটা পোলারিমিটার বলে একটা এক্সপেরিমেন্টাল যন্ত্র আছে, পোলারিমিটারে কি হয়, আমরা কি করি, এটা সুক্রোজ হচ্ছে ডেক্সট্রো রোটেটারি, গ্লুকোজ ডেক্সট্রো রোটেটারি, কিন্তু ফ্রুক্টোজ লিভো রোটেটারি। মনে আছে ডিএল অর্গানিকে পেন পোলারাইজ লাইটকে সে কোন দিকে ঘোরাতে পারে, যদি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে ডি হয় ডেক্সট্রো রোটেটারি বলি, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাকে লিভো রোটেটারি বলি, প্লাস বা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেহেতু প্লাসটা কন্টিনিউয়াসলি কি হবে, যত ফ্রুক্টোজ, প্রথমে তো পুরোটাই প্লাস আছে ডেক্সট্রো রোটেটারি রয়েছে, কিন্তু যত আস্তে আস্তে ফ্রুক্টোজ তৈরি হবে তত কি হবে, তত অ্যাঙ্গেল অফ রোটেশন চেঞ্জ হতে থাকবে, কারণ এই নেগেটিভ পজিটিভ থেকে কিছুটা নেগেটিভও তৈরি হচ্ছে, তাহলে কন্টিনিউয়াসলি এটা চেঞ্জ হতে থাকবে। সেই চেঞ্জ হওয়া থেকে আমরা কি করতে পারি এখানে, যে দেখো একই টাইপের, যে এই আর ইনফিনিটি মাইনাস আর নট বাই আর ইনফিনিটি মাইনাস আর টি, আরটা কি, এটা থিটার রেসপেক্টও বলা যায়, কিন্তু হ্যাঁ এটা থিটার রেসপেক্টও বলা যায়, লগ থিটা ইনফিনিটি মাইনাস থিটা নট বাই থিটা ইনফিনিটি মাইনাস থিটা টি। ডেরিভেশন দরকার নেই, মনে রাখো ওটা যদি যেটা আমরা আগে ভলিউম দিয়ে করলাম সেটা এখানে অ্যাঙ্গেল অফ রোটেশন, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রোটেশন। বেসিক্যালি কি হয়, বেসিক্যালি যেটা এখানে হয় সেটা হচ্ছে যে একটা ফর্মুলা আছে, থিটা ইকুয়ালস টু আলফা এল সি, থিটা ইকুয়ালস টু, এদিকে লিখছি আমি, থিটা ইকুয়ালস টু আলফা এল সি, অর্গানিকে আমরা পড়ি এটা। থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রোটেশন, থিটা হচ্ছে অবজার্ভ রোটেশন, যেটা থিটা হচ্ছে অবজার্ভ রোটেশন, আলফা হচ্ছে স্পেসিফিক রোটেশন, এল হচ্ছে পাথ লেন্থ, যে পোলারিমিটারটা ইউজ করা হচ্ছে সেই পোলারিমিটারের একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা হচ্ছে পাথ লেন্থ, সি হচ্ছে কনসেন্ট্রেশন। এবার হোয়েন এল ইকুয়ালস টু 1 মিটার যদি আমি ফিক্স করে দিই, তাহলে থিটা ইকুয়ালস টু আলফা ইন্টু সি হচ্ছে, এই যে অবজার্ভ রোটেশন সেটা হচ্ছে স্পেসিফিক রোটেশন ইন্টু কনসেন্ট্রেশনের সমান হচ্ছে।
কনসেন্ট্রেশনটাই তো চেঞ্জ হচ্ছে, রিয়াকশনের সাথে সাথে। তাহলে তুমি ভাবো অ্যাঙ্গেল অফ রোটেশন ইজ ডাইরেক্টলি অবজার্ভড যে রোটেশন, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন চেঞ্জ হলে থিটাও চেঞ্জ হবে। তাহলে প্রথমে যখন ইনিশিয়ালি টি ইকুয়ালস টু 0 ছিল, শুধু কনসেন্ট্রেশন এ ছিল, আমি সেটাকে লিখতে পারি k1 ইন্টু এ, আর নট ইকুয়ালস টু, আর নট হচ্ছে এখানে অ্যাঙ্গেল অফ রোটেশনের কথা বলা হচ্ছে, আর নট ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রোটেশন। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রোটেশন। তো এই ফর্মুলা থেকে আমাদের নিউমেরিক্যাল একটা প্র্যাকটিস করে নিই, ভি ইনফিনিটি দিয়েও হতে পারে, অ্যাঙ্গেল অফ রোটেশন দিয়ে হতে পারে। দেখো এটা একটু ট্রাই করি, এটা দিয়েই শেষ করবো আজকে ক্লাস। ট্রাই করো একটু, দেখো ফর্মুলার সাথে তোমরা জিনিসটাকে বুঝতে পারছো কিনা। এটা আর একটা ছোট পয়েন্ট রয়েছে, সেকেন্ড অর্ডারটাও একটু মুখে বলে দেবো তোমাদের, এটা আগে করে নি। কি বলেছে যে মিনিট বিভিন্ন টাইম দিয়েছে, 0, টি ইকুয়ালস টু টি, ইনফিনিটি, সেখানে অবজার্ভ রোটেশন গুলো বলে দিয়েছে। বলেছে দ্য টাইম টেকেন হোয়েন দ্য রিয়াকশন মিক্সচার উইল বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কখন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, কোন টাইমে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। প্রথমত অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতে গেলে আরটিটাকে 0 হতে হয়। যে ফর্মুলা আমাদের আরটি ছিল না, যে রেট কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু 2.303 বাই টি ln কি ছিল, আর ইনফিনিটি মাইনাস আর নট বাই আর ইনফিনিটি মাইনাস আর টি। এটা ছিল, এই আরটিটা 0 হয়, রোটেশন হবে না। যদি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কি হয়, তারা কি প্লেন পোলারাইজ লাইটকে চেঞ্জ করতে পারে তাদের ডাইরেকশন? কি পড়েছে অর্গানিকে, না করতে পারে না। তাহলে তাদেরকেই তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বলি। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যখন হবে তাহলে রোটেশনটা কি হবে, 0 হয়ে যাবে। তার মানে একটা পার্টিকুলার টাইমে আরটিটা 0 হয়ে যাবে। আর কখন বলছে যে দ্য টাইম, কোন টাইমে অপটিক্যালি রিয়াকশন মিক্সারটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তাহলে সেটার জন্য কি করি দেখো, প্রথমে আমাদের রেট কনস্ট্যান্টের ভ্যালু দরকার। রেট কনস্ট্যান্টের ভ্যালু যদি বার করি আমরা 1/t, কি বলছে মিনিটে 70, ln দিয়ে করব, ln দিয়েই করি, ধরো পরে দেখা যাবে। আর ইনফিনিটি মাইনাস আর নট, এটা মড হিসাবে এটাকে চেঞ্জ করে নেওয়া যায়, আর নট মাইনাস আর ইনফিনিটি বাই আর টি মাইনাস আর ইনফিনিটি করা যায়, ওপর নিচে মাইনাস দিয়ে মাইনাস কমন নিয়ে কেটে দেওয়া যায়। তাহলে এটা ইকুয়ালস টু 1/70 ln আর নট কত দিয়েছে 44, আর ইনফিনিটি কত দিয়েছে -11, হ্যাঁ ওই জন্য আমি ঘুরিয়ে নিলাম, মাইনাস মাইনাসে +11 ডিভাইডেড বাই আরটি কত, অবজার্ভ 16.5, আর ইনফিনিটি মাইনাস মাইনাসে +11। তাহলে এটা কত আসছে 44 + 11 55, আর 16 মানে হচ্ছে 32, 33 + 11 44, তাই আসছে তো 16 না, আর নট 44 + 11 আর 16.5 + 11, প্লাস 32 কোথায় চলে যাচ্ছে, +11 তার 26.5, 27.5, আর ওপরে হচ্ছে 55, তার মানে 2। তাহলে ln 2/70, ln 2/70, ln 2/70 যদি হয় তাহলে রেট কনস্ট্যান্টের ভ্যালু when the reaction mixture is optically inactive, then RT equals to 0. তাহলে সেই অবস্থায় আমাদের এই এক্সপ্রেশনে T equals to হবে 1/k ln R not minus R infinity by RT minus R infinity, এই ফর্মুলায় RT এর জায়গায় 0 বসাবো। তাহলে 1/k, এর ভ্যালু কত বেরিয়েছে, এর ভ্যালু পেয়েছি আমি ln 2/70, 1/k 70/ln 2 ln
আর টিটাকে 0 করব, আর নট এটা তো কত ছিল 44 প্লাস 11/11, তাহলে 55 ln 5, তাহলে 70 ln 5 বাই ln 2, ইজিলি এটাকে ক্যালকুলেট করে নিতে পারবে। ln 5 কত 0.7, ইকুয়ালস টু তে বার করছে। হ্যাঁ দেখো করে নাও কত আসছে দেখো একটু। এটা যদি তুমি এখানে এটাকে কে ধরো, এখানে না দিয়ে তুমি টাইম এখানে টি দিচ্ছ, এখানে কে দিচ্ছ, তাহলে এখানেও তুমি বসিয়ে দিতে পারো ভ্যালুগুলো, তাই না? এটাকে এরকম ভাবে করতে পারো, করো তোমরা করো, করে দেখো কত আসছে। এর জায়গায় আমি কি করছি, এর জায়গায় আমি ln 2/70 পুট করছি ইকুয়ালস টু 1/t ln, এটা কত আসছিল, ln 5 আসছিল, 55 ডিভাইডেড বাই 11 ছিল। তাহলে ln 2 এর ভ্যালু কত, ln 2 এর ভ্যালু বলো 0.7 বাই এটা আছে 70 ইকুয়ালস টু 1/t, সরি ln 2 হচ্ছে ln 2 0.693, 2.3 t ইকুয়ালস টু 70 একই হচ্ছে ইন্টু ln 5 হচ্ছে 0.7, না log 5 তো 0.7, আচ্ছা লগের টার্মেও যদি করি ডিভাইডেড বাই আছে একই আসবে 0.3, 7/3, আচ্ছা ধন্যবাদ, 490/3, 49, এটা ক্যালকুলেট করলে ওই 160 মিনিটের কাছাকাছি আসে। ক্যালকুলেশনটা একটু করে নিও, দেখে নিও। এই হচ্ছে একটা ইনফরমেশন যেগুলো তোমাদের এক্সট্রা দেওয়ার ছিল। আর কি সেকেন্ড অর্ডার রিয়াকশনকে কখনো টাচ করেনি, সেকেন্ড অর্ডার রিয়াকশনকে টাচ করেনি তোমরা বলবে সিলেবাসে নেই, কিন্তু এনথ অর্ডার রিয়াকশন তো আছে, সেখান থেকে তোমাদের সেকেন্ড অর্ডারের কিছু ইনফরমেশন আমি বলেছিলাম। কিন্তু যদি একটু দেখতে চাও রেট এক্সপ্রেশন কিভাবে বার করে, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে দেখো রেট কনস্ট্যান্ট যদি বলে, সেকেন্ড অর্ডার মানে কি, রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 2, তাহলে আমাদের রেট এক্সপ্রেশন এটা আসবে মাইনাস ডি এ ডিটি ইকুয়ালস টু দিস, বা মাইনাস ডি এ মাইনাস এক্স বাই ডিটি ইকুয়ালস টু দিস, এ মাইনাস এক্স মানে এ, তাহলে তুমি যদি ডিএক্স ডিটি দিয়ে করো এ মাইনাস এক্স, এদিকে নামিয়ে আনো, বোথ সাইড ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে রেট এক্সপ্রেশন এটা পাবে 1/t 1/a মাইনাস এক্স মাইনাস 1/a ইকুয়ালস টু কেটি করা হয়। ইন্টিগ্রেটেড রেট ল সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের এটা। আর হাফ লাইফ পিরিয়ড কত, হাফ লাইফ পিরিয়ড হচ্ছে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, যেটা আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা তুমি এখান থেকেও করতে পারো যে রেট এক্সপ্রেশন যদি আসে 1 মাইনাস এক্স মাইনাস 1/a ইকুয়ালস টু কেটি, আমরা জানি হোয়েন টি ইকুয়ালস টু টি হাফ, এ ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু a/2, এরম ভাবে করতে পারি এক্স ইকুয়ালস টু a/2, তাহলে এটা 1/a মাইনাস a/2 মাইনাস 1/a ইকুয়ালস টু কে টি হাফ, তাহলে এটা 1/a/2 মাইনাস 1/a ইকুয়ালস টু কে টি হাফ, এদিকে নিয়ে যাই, তাহলে ঠিক আছে। তো এখান থেকে আমাদের এই ফাইনাল এক্সপ্রেশনটা টি হাফ ইকুয়ালস টু 1/a ইন্টু কে আসে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেট কনস্ট্যান্ট।
আর রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশনের সাথেও ইনভার্সলি প্রপোর্শনাল সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে। তো এটা মাথায় রেখো, এইটা একটু বেশি ইম্পর্টেন্ট সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে, যে টি হাফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন। কারণ বারবার ধরে আমি বলছি যে অর্ডারটা খুব বেশি ইম্পর্টেন্ট। যখন আমরা জিরো অর্ডার রিঅ্যাকশন পড়েছিলাম, হাফ লাইফ কি পেয়েছিলাম, জিরো অর্ডার রিঅ্যাকশন রেট ইজ ইন্ডিপেন্ডেন্ট অন ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন, বাট টি হাফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন। টি হাফ ফর জিরো অর্ডার রিঅ্যাকশন A0/2 কে বেরিয়েছিল। আচ্ছা, ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন rate is directly proportional to the initial reactant concentration, but T half is independent on initial reactant concentration. আর ফর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন আমরা কি পাচ্ছি, টি হাফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন। তো তিনটের মধ্যেই টি হাফের ডিফারেন্স রয়েছে, সেই কারণেই হাফ লাইফ মেথড দিয়ে আমরা অর্ডার ডিটারমিন করতে পারি। ঠিক আছে, এ অবধি থাকলো তাহলে আজকের ক্লাস। আর বেশি বড় করছি না, এইটা একটু পরীক্ষার আগে চোখ বুলিয়ে যেও, যদি কোথা থেকে কোশ্চেন আসে তাহলে 4 নম্বর আমাদেরই হবে, তাই তো? ভালো থেকো সবাই। নেক্সট ক্লাস, লাস্ট ক্লাস থাকবে, সেটা আমাদের কলিশন থিওরি আর আরএনএস ইকুয়েশনের উপর থাকবে, তাহলে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স কমপ্লিট হবে। ওকে, নেক্সট ক্লাসের অপেক্ষায় থেকো, ততদিন গুড বাই, ভালো থেকো সবাই।